রাগে যেন গোটা শরীর জ্বলে যাচ্ছিল নিবারণের। এমন করলে হয় নাকি? এমন বোকার মতন কাজ করে না মধু। ঝমঝম করে বৃষ্টিটা নেমে আসতেই সাইকেলটাকে একপাশে টেনে সরিয়ে নিল নিবারণ। হ্যাঁ, আমি তোকে তখনই বলেছিলাম, আমার কথা না শুনে এত দূর পর্যন্ত সাইকেল চালিয়ে বেকার বেকার মেলা দেখতে আসার কি কোনো দরকার ছিল তোর? নিবারণ কথাটা বলছিল, তার পাশে দাঁড়িয়ে টিপটিপে বৃষ্টিতে ভিজতে থাকা মধুর উদ্দেশ্যে। এই কথাটা শুনে মধু বলল, আরে আমি কি করে জানবো বলতো? এমনভাবে আকাশ ভেঙে বৃষ্টি নামবে আমি তো ভেবেছিলাম তাড়াতাড়ি মেলায় যাব, আবার তাড়াতাড়ি সেখান থেকে চলে আসব। তাছাড়া মেলাটা যে এত বড় হবে সে কথা তো ভাবতে পারিনি। কতদিন ধরে শুনেছি, আর যদি একবার না এখানে আসতে পারি, তাই একটা বেলা সাইকেল চালিয়ে আসতে হয়েছে। তাতে আবার আপত্তি কিসে? মধুর কথা শুনে নিবারণ একেবারে যেন তেলে বেগুনে জ্বলে উঠল। এরপর প্রায় দাঁত খিচিয়েই বলল, সেই কোন ভোরবেলা সাইকেল নিয়ে বেরিয়েছিলাম, পৌঁছাতে পৌঁছাতে তো দুপুর হয়ে গেল। গা হাত পা একেবারে পুরো ম্যাচ ম্যাচ করছে আমার। এখন আবার এতটা পথ সাইকেল চালিয়ে ফিরতে হবে। কত রাত হবে বলতো? আরে তোর কোনো ধারণা আছে? তার চেয়ে আমি একটা ভালো কথা বলি, শোন। নিবারণের মাথায় তবু বুদ্ধিশুদ্ধি আছে, কিন্তু মধুর মাথায় তেমন কিছুই নেই। সেটা মধু ভালো করে জানে। তাই নিবারণ যখন কথাটা বলল, মধু তার দিকে একটু ঘেঁষে এসে বলল, বল বল, কি বলবি? ও এই দেখ, এই পথের বাঁকটা ঘুরেই তো আমরা গ্রামে ঢুকেছিলাম। তার আগে ওই পাশে ফাঁকা জমি আর জঙ্গলের মতো একটা জায়গা ছিল না, সেখানেই তো ডান হাতে একটা বড় বাড়ির মতো কিছু একটা চোখে পড়েছিল রে। এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এভাবে কাক ভেজা না ভিজে ওখানে যদি সাইকেলটা নিয়ে যেতে পারি তাহলে কেমন হয় বল না? বাড়ি ছিল? আমি তো তেমন কিছু দেখেছি বলে মনে পড়ে না। গ্রাম ছাড়িয়ে এসেছি অনেকটা আগে, ওই পথেও ফিরে যাওয়া যাবে না আর। তাই তুই যখন দেখেছিস তাহলে ওই দিকেই চল। বৃষ্টি আরও জোরে পড়ছে, চারপাশে কোথাও কিছু দেখা যায় না। ওদের সঙ্গে টর্চ আছে বটে, কিন্তু এই বৃষ্টির মধ্যে টর্চ লাইট বাইরে বার করে জ্বালাতে যাওয়া বোকামি হবে। এই গ্রামগঞ্জের দিকে রাতের বেলা এখানে ওখানে যেতে গেলে এখনও ওই টর্চ লাইটই ভরসা। বৃষ্টিটা ধরছিল না দেখে ওরা আর সময় নষ্ট করলো না। ওদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এখানে ওখানে খাবলা খাবলা করে ভিজে গিয়েছে। তবে এখন আর মাঝে মাঝে ঠান্ডা হাওয়াটা বইছে না। হেমন্তের এই সময় রাতের দিকে ঠান্ডা হাওয়া দেয় ভীষণ। ঝটপট করে সাইকেলে উঠে প্যাডেলে পা চালাতেই সাইকেলের প্যাডেলের খচমচ শব্দ আর গায়ে এসে ধাক্কা দেওয়া অল্প অল্প ঠান্ডা হাওয়ায় ওরা যেন প্রাণ ফিরে পেল। কি একটা ভেবে দুজনে খিলখিল করে হেসে উঠল। তারপর গ্রামের পথের বাঁকটা পেরিয়ে একপাশে জঙ্গল, একপাশে ধানের ফাঁকা জমির মাঝের রাস্তা ধরে জঙ্গলের দিকে চোখ রেখে এগোতে লাগলো সামনের দিকে। এই বাড়িটার কথাই বলছিস? কিন্তু এটা তো একটা পুরানো ভাঙাচোরা বাড়ি বলে মনে হচ্ছে। রাতের বেলায় এখানে থাকাটা কি ঠিক হবে? আকাশের যা অবস্থা, তাতে এইখানে থাকলেই বোধহয় বেঁচে যাব। না হলে না জানি আবার কোন সমস্যায় পড়তে হবে। বৃষ্টি বাড়লে ফাঁকা পথে সাইকেল চালিয়ে যাওয়া যাবে না হয়, গাছ টাছ ভেঙে পড়লে সে আবার এক কেলেঙ্কারি কাণ্ড হবে। মধু বুঝতে পারল নিবারণ ঠিক কথাই বলছে। তাই সাইকেলটাকে সেই আগাছার জঙ্গলের দিকে টানতে টানতে ঢুকিয়ে নিয়ে গেল। বাড়িটা রাস্তা থেকে দেখা যায়। আসার সময় কেন যে এটা ওর চোখে পড়েনি সেটাই ভাবছিল মধু। তবে এই আঁধারে বৃষ্টির মধ্যে বাড়িটার আসল চেহারা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। বাড়িটার আরও খানিকটা কাছে এসে একটা গাছের তলায় সাইকেলগুলো হেলান দিয়ে রেখে টর্চের আলো ফেলতেই ওরা দুজনে দেখতে পেল, বাহ, এত সুন্দর একটা দোতলা বাড়ি এই গ্রামে জঙ্গলের মাঝখানে এলো কি করে? বাড়িটা দুতলা, একতলা দিয়ে সিঁড়ি উঠে গেছে ভিতরের দিকে। ভেতরটা যদি অন্ধকার, দেওয়ালগুলো বৃষ্টিতে ভিজেছে, খানিকটা
শ্যাওলা পড়ে এসেছে। বাকি আর তেমন কোনো সমস্যা নেই। টর্চের আলোয় পায়ে পায়ে এক টানা সিঁড়ি বেয়ে ওরা উপরে যখন উঠে এলো, ঠিক তখনই একটা লাঠির শব্দ শুনতে পেল। ঠক ঠক করে একটা লাঠি দিয়ে যেন একপাশে ঘোরানো সিঁড়িটা বেয়ে নিচের দিকে নেমে আসছে কেউ। ওরা দুজন তটস্থ হয়ে একে অপরের গায়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে রইল। মধু প্রায় ফিস ফিস করে বলল, রাতের বেলা এইভাবে অচেনা অজানার কারো বাড়িতে এমনভাবে ঢুকে পড়াটা ঠিক হয়নি। আমি তো ভাবলাম এখানে কেউ থাকেন। আশ্চর্য, একটা আলো পর্যন্ত নেই, ফুস কিচ্ছু নেই, অথচ বাড়িতে নাকি লোক আছে। ওই দেখ ওই দেখ, সিঁড়ি দিয়ে যেন কে নেমে আসছে নিচে। সিঁড়ি দিয়ে এক বৃদ্ধ মহিলা নেমে আসতে লাগলো। তার হাতে ধরা একটা ঝুরঝুরে লণ্ঠন, অন্য হাতে একটা লাঠি। অতি কষ্টে সিঁড়ি দিয়ে নামতে নামতে সে জড়ানো গলায় বলল, তোমরা কারা? এখানে কেন এসেছো? নিবারণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে দেখছিল, কিন্তু এবার মধুই প্রথম কথা বলল। আমরা রতনপুর থেকে আসছি, এসেছিলাম গোপালপুরের মেলা দেখতে, কিন্তু ফেরার সময় বৃষ্টির মধ্যে পড়লাম। তাছাড়া এতটা পথ সাইকেল নিয়ে যেতে পারবো না, পাশের গ্রামটা অনেক দূরে। তাই ভাবলাম রাতটা যদি কোনোভাবে এখানে কাটিয়ে দেওয়া যায়, তাই আর কি। বৃদ্ধা লণ্ঠনটা একটু তুলে ভালো করে ওদের দেখল। লণ্ঠনের আশেপাশে মাছি ভন ভন করছে। আলোর চারপাশে এমনভাবে মাছি ভন ভন করতে ওরা এর আগে দেখেনি। নিবারণের মুখের দিকে বৃদ্ধা অনেকক্ষণ ধরে তাকিয়ে রইল। তার মুখের চামড়া কুঁচকে গেছে, চোখের দৃষ্টিও ঘোলাটে, মাথার চুলগুলো খানিকটা উঠে গিয়েছে সামনের দিকে। পিছনের সাদা চুলগুলো মাথার পিছনে টেনে খোঁপা করা। কাপড়ের আঁচলে মাথাটা ঢাকা। হাতে কয়েক গাছি চুড়ি, সেই হাতে লাঠিটা ধরা। কঙ্কালের হাতের ওপরে কেউ যেন চামড়া বসিয়ে দিয়েছে। বৃদ্ধা খুক খুক করে সামান্য কাশলেন না হাসলেন তা ঠিক বোঝা গেল না। তারপর আস্তে আস্তে বললেন, এখানে থাকতে পারো, আমার আপত্তি নেই, কিন্তু একটা কথা মন দিয়ে শোনো, ভুল করেও কিন্তু দোতলায় উঠবে না তোমরা। একতলার যে কোনো একটা ঘরে থাকো। ঘরের ভেতরে থাকতে আশা করি কোনো অসুবিধে হবে না। তবে হ্যাঁ, দরজাটা কিন্তু বন্ধ রাখবে। রাতে কেউ ডাকলেও ঘর থেকে ভুলেও বেরোবে না। আর যেখানে যাবে দুজনে একসঙ্গে যাবে, একা একা কিন্তু কোথাও যেও না, কেমন? বৃদ্ধার কথা শুনে ওরা একটু অবাক হলেও কিছু বলল না। ওরা সম্মতি জানিয়ে একতলার একটা ঘরে ঢুকে গেল। ঘরের দেওয়ালগুলো একটু ময়লাটে হলেও যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। এই মেঝেতে শুয়ে রাতটা অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়। ঘরে ঢুকে জামা কাপড়গুলো খুলে নিজেদের খানিকটা শুকিয়ে নিল ওরা। মধুর পকেটে বিড়ি ছিল, বিড়ি বের করে দেশলাই ঠুকে সেটা জ্বালিয়ে দুজনে একটু শুকটান দিতে লাগলো। ধোঁয়া ছেড়ে নিবারণ বলল, বুড়ির চোখ দুটো দেখেছিস? কেমন যেন ঘোলাটে, তাই না? সে যা হয় হোক গিয়ে, এত রাতে এইখানে মাথা গোজার একটা আস্তানা যখন পেয়েছি, তখন ওই সব দিয়ে আর আমাদের কোনো কাজ নেই। দরজা ভিতর থেকে বন্ধ আছে, রাতটা এখানে কাটিয়ে দিয়ে কাল ভোর ভোর বেরিয়ে পড়লেই হলো। মেলায় জমিয়ে যা জিলিপি আর মিঠাই খেয়েছিলাম, তখন রাতে আর কিছু না খেলেও হবে। মধুর কথায় নিবারণের পেটের ভেতর জিলিপি আর মিষ্টির ডেলাগুলো যেন একবার নড়ে উঠে জানান দিল। নিবারণের তাও যেন অস্বস্তিটা গেল না।
মধু কিন্তু দিব্যি নিশ্চিন্তে দেওয়ালের কাছে হেলাম দিয়ে গুনগুন করে একটা সুর ভাঁজতে ভাঁজতে বিড়ি টানছে। কিন্তু নিবারণের বারবার মনে হতে লাগলো এই বন্ধ দরজার ওপারে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। ঘরে আলো বলতে ওদের টর্চের আলোটাই ভরসা। একটা টর্চ জ্বালিয়ে রেখেছিল ওরা, কিন্তু সেটা নিভে গেলে তো তারপরে সব কিছু অন্ধকার। বৃদ্ধার থেকে একটা লণ্ঠন পেলে ভালো হতো বোধহয়। কথাটা ভেবেই নিবারণ উঠে দাঁড়ালো। মধু বলল, আরে কোথায় চলেছিস এখন আবার? বলছি বুড়ির কাছ থেকে একটা লণ্ঠন নিয়ে আসি চ। টর্চ নিভে গেলে এই অন্ধকারের মধ্যে এইখানে এভাবে থাকা যায় নাকি? কতক্ষণ এইভাবে টর্চ জ্বালিয়ে রাখবো? আরে ব্যাটারি ফুরোলে ব্যাটারি আনতে আবার সেই হরিশপুর পর্যন্ত যেতে হবে কিন্তু। কথাটা মন্দ বলিসনি, তবে বুড়ি বলল না একা একা বাইরে বেরোতে না। চল দুজনে মিলেই যাই তার কাছে। একতলা সিঁড়ি বেয়ে টর্চের আলো নিয়ে পায়ে পায়ে ওরা উঠে গেল ওপরের দিকে। ওপরেও লম্বা বারান্দাটার উল্টো দিকে পাশাপাশি কয়েকটা ঘর। বারান্দাটা একদম শেষ হয়েছে সোজা একটা ঘরের সামনে, কিন্তু বৃদ্ধা কোন ঘরে থাকতে পারে সেটা ওরা বুঝতে পারল না। চারপাশে অন্ধকার, কোথাও কিছু নেই। ওরা দুজনে একবার নিজেদের মুখ চাওয়াচাই করলো। ওরা প্রতিটা ঘরের কাছে গিয়ে টর্চের আলো ফেলে দেখলো ঘরের দরজায় তালা বন্ধ করা। একটা একটা করে প্রত্যেকটা ঘর দেখতে দেখতে এগোতে লাগলো ওরা, কিন্তু সবকটা ঘরের দরজায় তালা বন্ধ। এটা দেখে ওরা একটু অবাক হয়ে গেল। ব্যাপারটা কি হলো বলতো? বুড়ি আমাদের রেখে কোথায় গেল? যতদূর মনে পড়ে সেই বুড়ি তো উপরেই উঠে এসেছিল, অথচ এখানে সব ঘরে তালা ঝুলছে। তাহলে বুড়ি গেল কোথায়? এই বলছি আমার প্রথম থেকেই কিন্তু বুড়িকে দেখে খুব একটা সুবিধের লাগছে না। বাড়িটাও কেমন জঙ্গলের মধ্যে একা একা রয়েছে। এখানে এমন একটা বাড়িতে একা একটা বুড়ি থাকতে পারে নাকি? আবার থাকছে তো থাকছে, কিন্তু কেন? এই রাত বিরেতে আবার যদি কোনো দুর্যোগ হয়? এই আশেপাশের গ্রামও তো এখান থেকে অনেকটাই দূরে, তাই না? আমি বলি কি, এখন ফিরে চল। লণ্ঠন লাগবে না, কেমন বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছিস না? বৃষ্টি দেখার জন্য লম্বা বারান্দা থেকে বাইরের দিকে তাকালো মধু। নিবারণও তাকালো। আর ঠিক তখনই গাছটা চোখে পড়ল ওদের। বাড়িটায় ঢোকার সময় খেয়াল করেনি সামনে আগাছা, চারপাশে সামান্য জঙ্গলে জায়গার একপাশে বড় একটা নারকেল গাছ গজিয়ে উঠেছে। গাছটা সামান্য হেলে রয়েছে। সেই গাছের ঠিক মাথার উপরে কে যেন একটা বসে আছে। নারকেল গাছের পাতাগুলো তাকে সম্পূর্ণ আড়াল করতে পারেনি। গাছের উপরে বসে থাকা মূর্তিটা যে সেখান থেকে সোজা দোতলার বারান্দাতে দাঁড়ানো মধু আর নিবারণের দিকেই তাকিয়ে রয়েছে, সেটা এক মুহূর্তের মধ্যে ওরা বুঝতে পারল। খুব বেশি দূরে নয় নারকেল গাছটা। যে কেউ চাইলেই ওখান থেকে একটা বড় লাফ দিয়ে বারান্দার উপরে চলে আসতে পারে। কথাটা মনে হতেই ওরা দুজন কেমন যেন স্থির হয়ে গেল। নারকেল গাছের একটা পাতা সরিয়ে মূর্তিটা আস্তে আস্তে যেন নিজেকে আর একটু দেখবার চেষ্টা করলো। ওটার সাদা ধবধবে দুটো মণিহীন চোখ ওরা এখানে এই বারান্দায় দাঁড়িয়েও দেখতে পাচ্ছে। মূর্তিটা হাসছে। তার মুখের সাদা লম্বা লম্বা দাঁতগুলো যেন মানুষের হাতের একটা আঙুলের সমান লম্বা হবে। মুখ থেকে দাঁতগুলো বাইরে বেরিয়ে এসেছে। তার বাকি শরীরটা ভালোভাবে বোঝা যায় না। সেটা যেন কালো অন্ধকারে ঢাকা। মধু নিবারণের গায়ে একটা ধাক্কা দিল। ও নিবারণ, নারকেল গাছের ওপরে ওটা ওটা কি বসে আছে রে? আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? নিবারণও তাই দেখছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে সে আরেকটা ব্যাপারও লক্ষ্য করেছিল যা মধুর চোখে পড়েনি। নারকেল গাছের ঠিক নিচে গোড়ার কাছে মাটিতে থাকা ঝোপগুলোর ভেতর থেকে কে যেন উঁকি মেরে গাছের উপরের দিকে তাকিয়ে দেখছে। নিবারণ বেশ ভয় পেয়েছিল, কিন্তু ভয়টা সে প্রকাশ করল না।
হঠাৎ নারকেল গাছের উপরের পাতাগুলো যেন একসঙ্গে নড়ে উঠল, আর সঙ্গে সঙ্গে কি যেন একটা উপর থেকে ধপ করে মাটিতে পড়ল। প্রচণ্ড জোরে শব্দ হওয়ায় ওরা দুজনেই চমকে উঠে বারান্দার রেলিংয়ের আরও কাছাকাছি চলে এলো। দেখতে পেল উপর থেকে একটা মানুষের মতোই কেউ যেন একটা মাটির উপর থাকা ঝোপ জঙ্গলের মধ্যে এসে পড়েছে। আর তার সঙ্গে সঙ্গে ইনিয়ে বিনিয়ে একটা মেয়েলি গলায় কান্নার মতো শব্দে চারপাশটা ভরে উঠল। বৃষ্টিটা তখন যেন আরও বাড়ছে। কালো মেঘে গোটা আকাশটা যেন খানিকটা অন্ধকার হয়ে এসেছে। তুই ঠিকই বলেছিস রে মধু, ঘরের মধ্যে থাকলেই বোধহয় ভালো হতো রে। এখানে আসাটা মনে হয় আমাদের ভুল হয়ে গেছে। বুড়িটাও যে কোথায় চলে গেল এমন সময়। চল চল, একতলাতেই আবার ফিরে যাই। একতলাতে যাওয়ার জন্য ওরা সিঁড়ি ধরে নামতে যাবে, এমন সময় একতলার দিক থেকে অনেকগুলো পায়ের শব্দ শোনা গেল, যেন একতলার বারান্দায় কারা যেন ছোটাছুটি করছে। একসঙ্গে অনেকগুলো মানুষের কথার আওয়াজ, পায়ের শব্দ শুনে ওরা সিঁড়ির কাছে এসে থমকে গেল। মধু একটু সাহস করে সিঁড়ির বাঁকের কাছে এসে উঁকি মারতেই দেখতে পেল কতগুলো কালো কালো ছায়া যেন ভিড় করে সিঁড়ি দিয়ে উপরের দিকে দ্রুত উঠে আসার চেষ্টা করছে। তবে মানুষের মতো পায়ে হেঁটে নয়, পশুর মতো 4 হাত পায়ে হামাগুড়ি দিয়ে তারা সিঁড়ি দিয়ে উঠছে। মধু চিৎকার করে উঠল, এই বলি, কি হলো রে মধু? অমন করছিস কেন? সিঁড়ি দিয়ে কারা যেন উপরে উঠে আসছে। কতগুলো কালো কালো ছায়া দেখলাম, দেখে তো ওগুলো মানুষ বলে মনে হলো না। এক ঝটকায় লাফিয়ে সে সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি করে আবার উপরে উঠে গেল। নিবারণ সাহস করে খানিকটা এগিয়ে গেল সিঁড়ির বাঁকের কাছে। কোনো কালো ছায়ার আর চিহ্ন মাত্র নেই। গোটা বাড়িটা হঠাৎ করেই যেন নিস্তব্ধ হয়ে গেছে। বাইরের সেই কান্নার শব্দটাও থেমে গেছে। সবে ওরা দুপা নিচের দিকে নামতে যাবে, এমন সময় দোতলার উপরের বারান্দার কাছ থেকে একটা চেনা গলা শোনা গেল। তোমাদের বলেছিলাম না বাইরে আসার দরকার নেই? কেন এসেছো বাইরে? দোতলাতেই বা এসেছো কেন? নিবারণ আর মধু গলাটা শুনে চমকে ওঠে। উপরের দিকে তাকিয়ে ওরা দেখতে পেল বৃদ্ধা কখন যেন দোতলার উপরে এসে দাঁড়িয়েছে। বৃদ্ধার হাতে সেই একচোখা লণ্ঠনটা, যার চারপাশে মাছি ভন ভন করছে। লাঠিটা এখন তার হাতে শক্ত করে তুলে ধরা। একটা আলো যদি আমাদের দয়া করে দিতেন। না, আসলে ঘরের ভেতরটা যে ভীষণ অন্ধকার, তার মধ্যে থাকা তো যাচ্ছে না, তাই জন্যই। আলো তো আমার কাছে একটাই, এই লণ্ঠনটা। এটা নিয়ে যেতেই পারো, কিন্তু সাবধান, এই লণ্ঠনের খুব কাছাকাছি যাবে না, কেমন? মধু কি যেন ভাবল। এই বাড়ির তো সব কিছুই অদ্ভুত ব্যাপার। ঘর থেকে বেরোনো যাবে না, লণ্ঠনের কাছাকাছি যাওয়া যাবে না, কিন্তু না, নারকেল গাছের উপরে যাকে দেখতে পেল সেটা কি? কথাটা বৃদ্ধাকে বলবে কিনা ভাবছে, তখন নিবারণ এগিয়ে গেল। বৃদ্ধা হাত বাড়িয়ে লণ্ঠনটা এগিয়ে দিয়েছে। বৃদ্ধার চামড়া কুঁচকে যাওয়া মুখে একটা অদ্ভুত হাসি ওরা লক্ষ্য করল। বৃদ্ধার মুখে দাঁত খুব একটা নেই। বৃদ্ধার হাতে ধরা লণ্ঠনের হাতলটা কেমন যেন হিম শীতল। নিবারণ শক্ত করে সেটা চেপে ধরে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো আস্তে আস্তে। নামার সময় সে আরও একবার ঘাড় ঘুরিয়ে তাকালো বৃদ্ধার দিকে। তার মনে হলো কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে বৃদ্ধা তাকিয়ে রয়েছে তার দিকে। একচোখা লণ্ঠনের আলোয় ঘরের অন্ধকারটা পুরোপুরি দূর হয়নি। মাছিগুলো তখনও আলোর চারপাশে মাঝে মাঝেই ভন ভন করছে। দুই একবার কাঁচের গায়ে হাত দিয়ে মধু দেখার চেষ্টা করেছে কাঁচটায় আসলে কি আছে। কিছুই নেই, কিন্তু একচোখা লণ্ঠনটা ভীষণ ঠান্ডা। তাছাড়া আর কোনো সমস্যা নেই।
ভেতরের আলোটাও কেমন হলদে ঘোলাটে, মনে হচ্ছে যেন কাঁচটা বেশ মোটা, তাই ভেতরের আলোটাকে ভালোভাবে বোঝা যাচ্ছে না। কোথাও কোনো হাওয়া নেই, একচোখা লণ্ঠনের ভেতরে হাওয়া ঢোকার সুযোগও নেই। তারপরেও আলোটা মাঝে মাঝে কেঁপে উঠছে। এই বলছি, নারকেল গাছের ওপরে তো কাউকে একটা আমরা দুজনেই বসে থাকতে দেখেছিলাম। বলি, এটা সত্যি তো? তাহলে আবার সে গেলই বা কোথায়? মানে আর এই বাড়িতে বৃদ্ধা ছাড়া তো আর কাউকে দেখছিও না। সেটাও তো বুঝতে পারছিস তুই, কিন্তু সে পায়ের শব্দগুলো আর ওই তোর দেখা ওই কালো ছায়া মূর্তিগুলো রে, ওগুলো যদি সব সত্যি হয় তাহলে এখন তো এই বলছি কেউ তো কোথাও নেই রে। আমার কি মনে হয় বলতো, এটা এটা কোনো ভূতের বাড়ি। আর ওই বুড়িটা হলো কোনো ডাইনি। দেখলি না ওর চোখগুলো কেমন জানি। আর তুই তো বলছিলি, তাছাড়া এমন একটা বাড়িতেও ও একা একা থাকে, তাহলে ও খায় কি? উপরের ঘরগুলো তো সব বন্ধ, নিচের ঘরে কোথাও একটা জিনিসপত্র নেই, বাসনপত্র তো দূরের কথা। বুড়ির কাছে তো শুধু একটা লণ্ঠন আর লাঠি। এই আমারও মনে হয় ব্যাপারটা কিন্তু অন্যরকমই কিছু। আমরা যেমন ভাবছি তেমন কিছু নয়, কিন্তু আরে এই দেওয়ালের কাছে কিসের যেন একটা ছায়া। নিবারণের কথায় মধু চমকে উঠে পিছনের দিকে ঘুরে তাকালো। নিবারণ খিকখিক করে হেসে উঠে বলল, আরে ভাই মধু, দেখলি তো তোকে ভয় দেখানো কত সোজা। এমন ভাবে সাহস নিয়ে তুই সাইকেল চালিয়ে এত দূর মেলা দেখতে এসেছিস। আরে বোকা কোথাকার। মধু কিন্তু মিছিমিছি ভয় পেল না। পেছনের দেওয়ালের দিকে তাকিয়ে ছায়াটা সে সত্যি সত্যি দেখতে পেয়েছিল। একটা মানুষের মতো ছায়া। দেওয়ালের একদম ওই পাশের কোণটায় যেন চুপ করে বসে আছে সে। তারাও বসে আছে, কিন্তু তাদের ছায়া তো এমনভাবে পড়ার কথা নয়। মধু কাঁপা কাঁপা স্বরে ঢোক গিলে বলল, মিথ্যে মিথ্যে নয় রে নিবারণ, দেওয়ালের কাছে সত্যি সত্যি যেন একটা ছায়া বসে আছে, একবার ঘুরে দেখ। মধুর কথা শুনে এবার নিবারণও সেই দিকে ঘুরে তাকালো। সত্যি সত্যি দেওয়ালের মধ্যে যেন ঘাপটি মেরে কেউ একজন বসে আছে বলেই মনে হচ্ছে। ঘরের ভেতর একচোখা লণ্ঠনের আলোয় যতটা না আলো রয়েছে, তার চেয়ে বেশি যেন রয়েছে অন্ধকার। নিবারণের বুকের ভেতরটা এবার টিপটিপ করতে লাগলো। একটা অদ্ভুত অস্বস্তি ঘুরে ফিরে তার গোটা শরীরে যেন ছড়িয়ে পড়তে লাগলো। এই বাড়িতে আসার পর থেকে সব কিছু উল্টোপাল্টা হতে শুরু করেছে। প্রথমে বাড়িতে আসা, তারপরে দোতলায় যাওয়া, তারপরে এই লণ্ঠনটাকে নিয়ে আসা। লণ্ঠনটা ঘরে আনার পর থেকে মনে হচ্ছে কিছু একটা যেন ওদের সাথে রয়েছে। চল চল চল, এখান থেকে বেরিয়ে পড়ি, আমার আর ভালো লাগছে না। এখান থেকে বেরিয়ে বৃষ্টির মধ্যেই চলে যাই, যা হবে হবে দেখা যাবে। নিবারণ কিন্তু মধুর মতো অতটা ভয় পায়নি। সে তখনও শক্ত হয়েছিল। ঘরের দরজা জানালা সব কিছুই বন্ধ। এর মধ্যে দেওয়ালের ওই ছায়াটা ছাড়া ভয় পাওয়ার মতো আর কিছু নেই এই ঘরে। ও শুধু শুধু ভয় পাচ্ছিস মধু, শুধু শুধু ভয় পাচ্ছিস। দেখ, এই ঘর থেকে সারা রাত যদি আমরা বাইরে না যাই তাহলে তো আর ভয় পাওয়ার মতো কিছুই নেই। কিন্তু ঘরের ভেতর যে আমরা শান্তিতে থাকতে পারবো তা তো মনে হয় না। ওই দেখ, মাথার ওপরে সিলিংটার দিকে তাকিয়ে। মধুর কথায় নিবারণ সিলিংয়ের দিকে তাকিয়ে দেখল, আর ঠিক তখনই একটা ব্যাপার ঘটে গেল। সিলিংয়ের ওপর থেকে দেওয়াল বেয়ে কি যেন একটা নিচের দিকে নেমে আসছে টিকটিকির মতো, কিন্তু অত বড় টিকটিকি হতে পারে না। ওটা কোনো একটা মানুষ, যে দুই হাত পায়ে দেওয়ালটাকে আঁকড়ে ধরে তাদের দিকেই তাকিয়ে রয়েছে, যেন ওরা দেখবে ওটা সেজন্যই অপেক্ষা করছিল। ওরা ওটাকে দেখতে পেয়েই ওটা আবার তরতর করে দেওয়াল বেয়ে উঠে গেল উপরের দিকে। টর্চটা জ্বালালে ভালো করে দেখা যাবে এই ভেবে নিবারণ টর্চটা জ্বালাতে গেল। হঠাৎ করে তখন একটা অদ্ভুত কথা মনে পড়ে গেল নিবারণের।
সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় একটাই মাত্র টর্চ নিয়ে ওরা উঠেছিল, আর একটা টর্চ রেখে গিয়েছিল এইখানে। সেই টর্চটা ছিল মধুর হাতে, কিন্তু এখন তো মধুর হাতে কোনো টর্চ নেই। এই তো পাশে রাখা সেই টর্চটাকে তুলে নিবারণ উপরের দিকে ফেলতে গেল, কিন্তু কি মনে করে সে পিছনে ঘুরে টর্চের আলোটা হঠাৎ করে মধুর মুখের উপর ফেলে বলল, বলি তোর হাতে টর্চটা কোথায় গেল মধু? মধুর মুখটা এতক্ষণ ভয়ার্ত হয়েছিল, কিন্তু নিবারণ এই কথাটা বলার সাথে সাথে তখনই কেমন যেন হয়ে গেল। কেমন একটা ফ্যাকাশে মরা মাছের মতো দৃষ্টি দিয়ে নিবারণের দিকে সে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে সে হাঁ করল। নিবারণ দেখতে পেল মধুর মুখটা যেন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তার মুখের হাঁটা তার গাল ছাড়িয়ে একেবারে কান পর্যন্ত গিয়ে পৌঁছেছে, আর তার মুখের ভেতরে আঙুরের মতো যেন অজস্র ছোট ছোট দাঁত একেবারে কণ্ঠনালী পর্যন্ত চলে গিয়েছে। মধুর চোখের দৃষ্টিটা তখন ধীরে ধীরে বদলে কেমন যেন কালচে হয়ে গেছে। একটা অদ্ভুত স্বর বেরিয়ে এলো মধুর হাঁ করে থাকা দাঁতালো মুখের ভেতর থেকে, কেমন যেন নারী পুরুষ মিশ্রিত। ফ্যাস ফ্যাসে গলায় মধুর ভিতর থেকে কে যেন বলল, তোদের বলেছিল না বাইরে যাবি না একা একা। একা একা বাইরে গেলে না, একা একা তো আমি বাইরে যাইনি, আমার সঙ্গে তো মধুও ছিল। এই 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 তুই কে? তুই কে? সত্যি করে বল, তুই কে? বিকট কর্কশ শব্দ করে হেসে উঠল মধু। হাতটা মুখের ভেতর ঢুকিয়ে একটা হ্যাঁচকা টান দিতেই গালের এক পাশটা ছিঁড়ে গল গল করে রক্ত পড়তে লাগলো। মাথার ওপরে সিলিংয়ের কাছ থেকে টিকটিকির মতো বেরিয়ে আসা সেই মূর্তিটাও তখন হাসছে। নিবারণ বুঝতে পারল না যে মধু কোথায় গেল। মধুর মধ্যে এই মুহূর্তে এরা এলো কোথা থেকে? আর ঠিক তখনই মনে পড়ল সেই বৃদ্ধার হাত থেকে লণ্ঠনটা নেওয়ার সময় বৃদ্ধা একবার চোখ তুলে তাকিয়েছিল সিঁড়ির দিকে। তখন একবার মধুর গলা শুনতে পেয়েছিল নিবারণ, তবে ব্যাপারটা খেয়াল করেনি। পায়ের শব্দ শুনতে পেয়েছিল। তাহলে কি মধু তখন কোনোভাবে নিচে নেমে গেছিল? কিন্তু তাহলে তার সঙ্গে ঘরের ভেতরে যে এসেছে সেটা কে? সেই ফ্যাঁস ফ্যাঁসে গলাটা আবার শোনা গেল, একা একা যেমন ঘরের বাইরে যেতে নেই, একা একা তেমন ঘরেও ঢুকতে নেই। এখানে কাউকে আমরা একা থাকতে দিই না। নিবারণ দেখতে পেল দরজা দিয়ে, দেওয়াল দিয়ে, এমনকি সিলিং দিয়েও ঝুলের মতো টুপটাপ করে যেন কালো কালো ছায়া মূর্তির মতো কারা ঘরের ভেতরে ঢুকতে লাগলো। যেন এতক্ষণ ধরে তারা অপেক্ষা করছিল কোনো একটা কারণের জন্য। নিবারণ আর অপেক্ষা করল না। হাতের লণ্ঠনটাকে তুলে নিয়ে সেটা ধরে বন বন করে ঘোরাতে ঘোরাতে সেই মধুরূপী বিভৎস অশরীরীর গায়ে একটা ধাক্কা মারতেই সে ছিটকে গেল পিছনের দিকে। সঙ্গে সঙ্গে চারপাশে বিকট চিৎকার শুরু হয়ে গেল। হুলুস্থুলু পড়ে গেল। এক মুহূর্তের মধ্যে গোটা ঘরের ভেতরটা পরিষ্কার হয়ে গেল। কোথাও আর কেউ নেই। মধু, এই মধু, আরে কোথায় গেলি রে মধু? মধু! নিবারণ যখন ওই বৃদ্ধার কাছ থেকে লণ্ঠনটা আনতে গেল, মধুর কিন্তু ব্যাপারটা ভালো লাগছিল না। বৃদ্ধা মাঝে মাঝে তার দিকে মুখ তুলে তাকাচ্ছিল। তার বারবার মনে হচ্ছিল সিঁড়ির নিচের দিক থেকে কারা যেন একটু একটু করে উঠে আসছে সিঁড়ি বেয়ে। নিবারণ সিঁড়ি দিয়ে আরেকটু উপরে উঠতেই মধু পিছনের দিকে তাকালো, আর তখনই যেন দেখতে পেল সিঁড়ির উপরে তার পেছনের দিকে কে যেন একটা এসে দাঁড়িয়েছে। মধু কিছু বুঝে ওঠার আগেই তাকে আচমকা একটা ধাক্কা দিতেই টাল সামলাতে না পেরে সিঁড়ি দিয়ে আরেকটু হলেই পড়ে যাচ্ছিল মধু, কিন্তু পড়ল না। কোনো রকমে সে নিজেকে সামলে নিতেই দেওয়ালের মধ্যে মাথাটা ঠুকে গিয়ে সে সিঁড়ির কাছে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। যখন জ্ঞান ফিরল
সে দেখতে পেল তার পরিচিত কেউ কোথাও নেই। নিবারণ, সেই বৃদ্ধা, কেউ কোথাও নেই। চারপাশটা ঘুটঘুট করছে অন্ধকারে। কোনো রকমে উঠে বসতেই মাথার ব্যথাটা অনুভব করতে পারল মধু। নিবারণ, নিবারণ তুই কোথায়? কিন্তু নিবারণের কোনো সাড়া পাওয়া গেল না। মধু মাথার এক পাশটা হাত দিয়ে ধরে হাঁটতে হাঁটতে যখন সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো, হঠাৎ দেখতে পেল সামনে সেই লণ্ঠনটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে নিবারণ। আরে বাবা, কোথায় চলে গেছিলিস তুই? তখন থেকে তোকে খুঁজে খুঁজে মরছি। এদিকে যে কি হয়েছে তুই তুই জানিস না। মধু এক হাতে মাথার ব্যথার জায়গাটা চেপে ধরে বলল, আমার জানার প্রয়োজন নেই। মাথাটা ফেটে গেছে মনে হয়, রক্ত বেরোচ্ছে। নিবারণ তাড়াতাড়ি এগিয়ে এসে তার জামার একটা অংশ ছিঁড়ে মধুর মাথায় বেঁধে দিল। তারপর বলল, তুই কোথায় চলে গেছিলিস বলতো? আমি বাইরে বেরিয়েছিলাম ওই জন্যই। ওই যে নারকেল গাছটা, নারকেল গাছটা আছে না, তার পেছনের দিকে একটা অনেক পুরানো ভাঙা কুয়ো রয়েছে। কুয়োর ভেতরে একটা জিনিস আছে। এই চল চল না, চল। মধুর মাথায় আঘাত লাগায় সে এমনিতেই কেমন যেন হতভম্ব হয়েছিল। এখন নিবারণকে ভরসা করে সেই একচোখা ঝুরঝুরে লণ্ঠনের আলোতে ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। বাইরে আগের মতো না হলেও বৃষ্টিটা তখনও পড়ছে। কালো মেঘে গোটা আকাশটা আগের মতোই ঢেকে আছে। ঠান্ডা আর সনসনে হাওয়া দিচ্ছে। নিবারণ একচোখা লণ্ঠনটা নিয়ে এগোতে লাগলো সেই নারকেল গাছটার দিকে। মধু সেই বৃষ্টির মধ্যে চলতে চলতে বুঝতে পারল মাথা থেকে রক্ত গড়িয়ে এসে পড়ছে তার জামার উপরে। অতি কষ্টে সে হাঁটছিল, প্রচণ্ড ব্যথা করছে তার। সাইকেলগুলো নিয়ে একবারে এখান থেকে বেরিয়ে পড়তে পারলেই ভালো হতো। এই বাড়িটাকে তার আর ভালো লাগছে না। সব কিছু হয়েছে আমার জন্য। আমি যদি গোপালপুরের মেলায় আসার জন্য এত জেদ না করতাম, তাহলে আর এমন কিছু হতো না। তোকে আর আমাকে এত কষ্ট করতে হতো না। ওখানে আগে চল, দেখবি তারপরে সব ঠিক হয়ে যাবে। সব আমরা কাল সকাল হলেই এখান থেকে বেরিয়ে যাব, মাথায় থাকে যেন। মধু অতি কষ্টে হাঁটছিল। নারকেল গাছটার কাছাকাছি এসে গাছে হেলান দিয়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গেই তার মনে হলো এই নারকেল গাছের ওপরেই তো সেই মূর্তিটাকে দেখেছিল। নিবারণ নারকেল গাছের পিছন দিকে চলে গেছে। ওইদিকে একটা ভাঙা মতো কুয়ো রয়েছে বলেই মনে হচ্ছে। নিবারণ সেখানে গিয়ে লণ্ঠনটাকে তুলে ভাঙা পাথরের এক পাশটায় রাখলো। হাত তুলে মধুকে ডাকলো। তারপর মধু হাঁটতে হাঁটতে সেই কুয়োর কাছে যেতেই বুঝতে পারল কুয়োর ভেতর থেকে শতাব্দী প্রাচীন একটা শ্যাওলাটে সোঁদা গন্ধ ভেসে আসছে। বোঝাই যাচ্ছে যে অনেক দিন ধরে এদিকে কারোর পা পড়েনি। কুয়োর চারপাশে বড় বড় ঘাস জন্মিয়েছে, দেওয়ালে শ্যাওলা হয়ে রয়েছে। নিবারণ লণ্ঠনটাকে আরও একটু সামনের দিকে ঝুঁকিয়ে কুয়োর ভেতরে আঙুল দেখিয়ে বলল, বলি কুয়োর ভেতরে তাকিয়ে দেখ, ওই যে, আরে ওইখানে দেখ দেখ। মধু অতি কষ্টে কুয়োর ভেতরে তাকালো। কুয়োর ভেতরটা ঘুটঘুটে কালো অন্ধকার, কোথাও কিছু দেখা যায় না। ওটার ভেতরে তো কিছু নেই। নিবারণ ততক্ষণে মধুর কানের কাছে বলে চলেছে, আহা, আমি যখন এখানে এসেছিলাম তখন কিন্তু এই কুয়োটা পুরো নতুন ছিল। এই কুয়োর জলে স্নান করতাম, কুয়োর জলই খাওয়া হতো। এখন কুয়োটার কি অবস্থা হয়েছে দেখেছিস? কতদিন হয়ে গেল কে জানে। এদিকে তো কেউ আসছেও না। এলে তো আর আমাদের অবস্থা এমন হতো না। লণ্ঠনটা একবার আমায় দে তো নিবারণ। নিবারণের হাত থেকে একরকম লণ্ঠনটা কেড়ে নিয়ে নিচের দিকে নামিয়ে আলো ধরতেই কুয়োর ভেতরের অন্ধকারটা খানিকটা স্পষ্ট হয়ে উঠল। আর তাতেই মধু দেখতে পেল কুয়োর দেওয়াল বেয়ে টিকটিকির মতো সাদা ধবধবে কতকগুলো অদ্ভুত মূর্তি উঠে আসছে। তাদের চোখগুলো যেন মানুষের চোখের চেয়ে 3 গুণ বড়, লাল টকটকে সেই চোখ। অদ্ভুত এমন একটা দৃশ্য দেখে
মধু ভয় পেয়ে গেল। লণ্ঠনটাকে কোনো রকমে পাথরের উপর রেখে ছিটকে এলো পিছনের দিকে। নিবারণকে কিছু বলতে যাবে, কিন্তু দেখতে পেল কোথায় নিবারণ। তার জায়গায় লাল রঙের শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার গোটা মুখটা চুলে ঢাকা রয়েছে, আর সেই চুলের তলার দিক থেকে মেয়েটার মুখের দুপাশ থেকে বেরিয়ে রয়েছে দুটো লম্বা লম্বা সাদা ঝকঝকে দাঁত, আর সেই দাঁতের গা বেয়ে টপ টপ করে লাল রক্ত গড়িয়ে পড়ছে। ঠিক এমন সময় মধু নিবারণের ডাকটা শুনতে পেল, তাও আবার বাড়ির ভেতরের দিক থেকে। নিবারণ ততক্ষণে দরজার কাছে এসে পড়েছে। দূরে বাইরে কুয়োর কাছে মধুকে দাঁড়িয়ে থাকতে দেখে সে চিৎকার করে বলল, মানে তাড়াতাড়ি আমার কাছে আয় মধু, ওখানে থাকিস না মধু, আমার কাছে চলে আয়, থাকিস না ওখানে। মধু দ্রুত দৌড়তে লাগলো নিবারণের দিকে, আর দৌড়তে দৌড়তেই তার চোখ গেল দোতলা বাড়িটার ছাদের দিকে। ঠিক ছাদের রেলিংয়ের ধার ঘেঁষিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই বৃদ্ধা। তার হাতে একটা লাঠি, অন্য হাতে ঠিক সেই রকমই একটা একচোখা লণ্ঠন। চারপাশটা ঘুটঘুট করছে অন্ধকারে। বৃদ্ধার মাথায় এখন আর আঁচলটা দেওয়া নেই। তার মাথার সাদা চুলগুলো সাপের মতো কিলবিল করে যেন হাওয়াতে অল্প অল্প উড়ছে। এত দূর থেকেও বৃদ্ধার চোখের সেই উজ্জ্বল দৃষ্টিটা অনুভব করতে পারল মধু। তারপর ছুটে গিয়ে ঢুকে পড়ল ঘরের ভেতর। দুজনে মিলে একসাথে হাঁপাচ্ছিল। অনেক কষ্ট করে ঘরের দরজাটা খুলে বাইরে বেরিয়েছিল নিবারণ। মধু থরথর করে কাঁপতে কাঁপতে বুঝতে পারল কপাল থেকে আবার রক্ত বেরিয়ে আসছে। আর একটা বাঁধন দিয়ে নিল সে। তারপর নিবারণের দিকে তাকিয়ে বলল, তার মানে ওই সিঁড়ির কাছ থেকে তুই আর আমি আলাদা হয়ে গেছি, অথচ এতক্ষণ ব্যাপারটা বুঝতেই পারিনি। আমাদের খুব সাবধানে থাকতে হবে নিবারণ, বলা যায় না যদি আবার আমাদের কোনো ক্ষতি হয়। আর কোনো ক্ষতি হবে না, আর কোনো ক্ষতি হবে না রে মধু। আমি থাকতে তোর কোনো ক্ষতি কেউ করতে পারে না, আমি কাউকে ক্ষতি করতে দেব না। তুই এইখানে চুপ করে বসে থাক, এখানে চুপ করে বস, আমি সারা রাত তোকে পাহারা দেব। আমরা কি এখান থেকে বাড়ি ফিরতে পারবো নিবারণ? এই ভূতের বাড়িতে যে কেন এলাম? দুজনেই ভয়ে আতঙ্কে যেন হাঁপাচ্ছিল। কিন্তু মধুর চেয়ে নিবারণ একটু বেশি শান্ত। নিবারণ শান্তভাবেই বলল, এবারে যেন আমি সব একটু একটু করে বুঝতে পারছি। বলি, তোর মনে আছে ওই ওই গোপালপুরের একটা ঘটনার কথা তোর মনে আছে? আরে আমরা তো অনেক সময় আগে শুনেছিলাম। এই অবস্থার মধ্যেও মধু কৌতূহলী হয়ে প্রশ্ন করল, কি ঘটনা? অনেক বছর আগে এই গোপালপুরের কাছে একটা জমিদার তার একটা বাগান বাড়ি তৈরি করেছিলেন, ঠিক এই জঙ্গলটার কাছে। জমিদারের কোনো উপপত্নী, মানে যাকে সোজা কথায় রক্ষিতা বলা যায়, সে থাকতো এখানে, বুঝেছিস? তাকে নাকি দেখতে ছিল অসম্ভব সুন্দরী। তার জন্য এই জঙ্গলে ঘেরা এক একটা জায়গায় এক একটা বাড়ি তৈরি করে। তাকে এইখানে নিজেরই কিছু লোকজন এবং সেই রক্ষিতার সঙ্গে থাকা কিছু পরিচারিকাদের সঙ্গে তাকে এখানে রেখে গিয়েছিল জমিদার। তাকে অসম্ভব সুন্দরী দেখতে হলেও সে ছিল দূরের কোনো এক গ্রামের গরিব দুঃখীর কন্যা। তাই জমিদার তাকে অনুগ্রহ করে বিয়েটা করেছিলেন। এই বিয়েতে সবাই রাজি ছিল, কিন্তু সে রাজি ছিল না। তার নাম আমি জানি না, ধরে নিলাম তার নাম রত্নবালা। ধরে নে না, রত্নবালা ছোট থেকেই ছিল বড় অদ্ভুত। বেশিরভাগ সময় সে চুপচাপ থাকতো, কারোর সঙ্গে না মেলামেশা না কিচ্ছু। একটু বড় হতেই তার মধ্যে কিছু ক্ষমতা দেখা যায়। অনেকে বলতো রত্নবালা কোনোভাবে জাদুর চর্চা করত। তান্ত্রিক, সাধু এদের সঙ্গে মাঝে মাঝে রাতের বেলা তাকে শ্মশানে দেখাও যেত। এসব কথা জমিদারকে গ্রামের অনেকেই বলেছিল, কিন্তু জমিদার তার রূপে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে কারোর কোনো কথাই যে সে বিশ্বাস করতে চায়নি। এখানে এনে তাকে রাখার পর থেকে শুরু করে জমিদারের তার ওপরে কেমন করে পাগল হয়ে যাওয়া, এই সব ব্যাপার কেমন যেন ধোঁয়াশার মধ্যে। জমিদারের নিজের স্ত্রী ছিল গোপালপুর গ্রামে। সেখানে জমিদারের স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে শুরু করলো। এরপরেই দেখা যায় আসল সমস্যা। একদিন এই বাড়ির রত্নবালা তাকে বলে,
তোমার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না জমিদার। তুমি আমায় ওই জমিদারিতে নিয়ে চলো, এখানে আমি আর থাকতে চাই না। কিন্তু তুমি কি করে জানতে পারলে এসব কথা? আমার স্ত্রীর দেখাশোনা চলছে, কবিরাজ মশাই তাকে ওষুধপত্র দিচ্ছেন, সে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। এই কথায় রত্নবালা হেসে উঠে বলে, তাকে কেউ ঠিক করতে পারবে না। আমি যখন বলেছি তখন সে আর কখনোই ঠিক হবে না। জমিদার মশাই তখনকার মতো ভেবেছিলেন হয়তো রত্নবালা এসব কথা এমনিতেই বলছে, কিন্তু তার কথাই সত্যি হয়। দেখতে দেখতে মাস খানেকের মধ্যেই জমিদারের স্ত্রী মারা যান। জমিদার মশাই রত্নবালার রূপে পুরোপুরি মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেছিলেন ঠিকই, কিন্তু তার প্রথম স্ত্রীকে তিনি প্রচণ্ড ভালোবাসতেন। তাছাড়া জমিদারের কিন্তু আলাদা কোনো খারাপ দোষ ছিল না। গ্রামের লোকেরা তাকে পছন্দও করত, কিন্তু এমন অবস্থা হওয়ার পরে গ্রামের লোকেরা একসময় জানতে পারল জমিদারের স্ত্রীর মৃত্যুর পেছনে তার দ্বিতীয় স্ত্রী রত্নবালার হাত রয়েছে। সে কোনোভাবে তন্ত্রমন্ত্র ব্যবহার করে এমনভাবেই হত্যা করেছে তাকে। কথা জানার পরে গ্রামের লোকেরা কিন্তু চুপ করে থাকতে পারল না কেউ। ততদিনে রত্নবালা এই বাড়িতে থাকা তার কাজের লোক থেকে শুরু করে এই বাড়ির পাহারাদার সবাইকে কেমন যেন বশ করে ফেলেছিল। সে না চাইলে এই বাড়িতে কেউ ঢুকতে পারতো না, আর বেরোতেও পারতো না। এমনকি জমিদার মশাই পর্যন্ত স্ত্রীর মৃত্যুর পর কেমন যেন রত্নবালার বশে পড়ে গিয়েছিলেন। রত্নবালা এই গোপালপুরের একমাত্র কর্ত্রী, তার কথাতেই সব কিছু হতো। কিন্তু এত সব কিছু তুই জানতে পারলি কি করে? আহা, সেটা আসল কথা নয়। আসল কথাটা তোকে বলবো বলেই তো এত কিছু জানালাম। আমার কেমন যেন ভয় করছে নিবারণ। চল না, আমরা বরং এখান থেকে চলে যাই। কেন শুধু শুধু এখানে থাকবো আমরা? বারবার মনে হচ্ছে দরজার বাইরে কারা যেন এখনো আমাদের দরজা খোলার অপেক্ষা করে রয়েছে। দরজার বাইরে যারা আছে তারা আর ভেতরে ঢুকবে না। তুই আমার কথাগুলো শোন মন দিয়ে। বাইরে বৃষ্টিটা তখন আবার যেন ঝাঁপিয়ে নামল, কিন্তু এসবের মধ্যেও মধুর যেন বারবার মনে হচ্ছে দরজার ওপাশে কারা যেন ভিড় করে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা আর ঘরে ঢোকার চেষ্টা করছে না। মধুর ভাবনার মাঝেই নিবারণ আবার বলতে শুরু করলো। বলতে গেলে জমিদারের এই খারাপ সময়েই এই বাড়ি হয়ে উঠেছিল তার একমাত্র জমিদারি। গ্রামের লোকেরা এইখানেই তার সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি করতে আসতো এবং নানা প্রয়োজনেও আসতো, কিন্তু বুঝতে পারত রত্নবালার অনুভূতি ছাড়া কোনো কিচ্ছু হবে না। একদিন গ্রামের লোকেরা মিলে ঠিক করলো রত্নবালাকে শাস্তি দিতেই হবে। তাই রাতের অন্ধকারে তারা দল বেঁধে এই বাড়িতে এসে উপস্থিত হলো। পাহারাদার এবং বাকি লোকেদের মারধর করে যখন তারা বাড়ির ভেতরে এসে ঢুকলো, তখন দেখতে পেল রত্নবালা দোতলার একটা ঘরেতে বসে রয়েছে। জমিদার মশাইয়ের খালি গা। জমিদার মশাইয়ের বুকের ওপরে বসে রত্নবালা তার শরীর থেকে একটু একটু করে রক্ত বার করে কি যেন করছে। এই বীভৎস দৃশ্য দেখে গ্রামের লোকেরা আর স্থির থাকতে পারল না। সঙ্গে সঙ্গে সবাই মিলে রত্নবালার ওপর আক্রমণ করল। রত্নবালা রাগে কাঁপতে কাঁপতে বলল, আমাকে মারলেও আমাকে এখান থেকে সরাতে পারবে না। আমি এখানেই থাকবো, সব সময় থাকবো, আর অপেক্ষা করব যারা যারা এখানে আসবে তাদের শরীর থেকে রক্ত বের করে নিয়ে আবার নতুন করে বেঁচে উঠব। গ্রামের লোকেরা এরপর রত্নবালা এবং বাকি সকলকে মেরে ফেলল। তাদের একসঙ্গে জড়ো করে আগুন জ্বালিয়ে দাহ করে দিয়েছিল ওরা। এমনটাই শোনা তো যায়, তবে রত্নবালাকে পোড়াতে পারেনি। তাকে যতবারই গায়ে আগুন দেওয়া হয় ততবারই সে আগুন নিভে যায়। শেষে তাকে জ্যান্ত মাটির তলায় পুঁতে ফেলা হয়েছিল। জমিদার মশাইকে ওরা সেখান থেকে বাঁচিয়ে নিয়ে গেলেও সে আর বেশি দিন বাঁচেনি। গোপালপুরের সেই জমিদারি আর পরেই ধীরে ধীরে শেষ হয়ে যায়। কিন্তু সব কিছু ঠিক হয়ে গেলেও এই বাড়ির পাশাপাশি আত্মার দল কিন্তু এখনও আছে, যাদের গ্রামের লোকেরা মেরেছিল। আর তার সঙ্গে রয়েছে সেই রত্নবালা। রত্নবালার শরীরটা মারা গেলেও তার আত্মা এখনও বেঁচে রয়েছে।
ধীরে ধীরে কোনো এক আশ্চর্য উপায়ে সেই আত্মার বয়স বাড়লেও সে এখনো এখানেই আছে, আর সে মাঝে মাঝেই দেখা দেয়। মধু এতক্ষণে একটানা কথাগুলো শুনে চলেছিল। নিবারণের দিক থেকে তার নজর সরে গিয়েছিল। এবার হঠাৎ নিবারণের দিকে তাকালো সে, আর অবাক হয়ে দেখতে পেল নিবারণের জায়গায় বসে রয়েছে সেই বুড়ি, আর তার এক হাতে ধরা এক চোখা সেই লণ্ঠন, আর অন্য হাতে ধরা সেই লাঠিটা। মধু ভয় পেয়ে গেল। এসব কি হচ্ছে? একটু আগে তো নিবারণের মতো কেউ তার কাছে এসেছিল, তাহলে এখন আবার এই বুড়ি? মধু সেই মুহূর্তে হুড়মুড় করে উঠে পালাতে গেল, কিন্তু শুনতে পেল এবার সেই বৃদ্ধা তার নিজের গলাতেই বলছে, আমি তোদের কাউকে মারবো না। যদি তোরা এই বাড়ি থেকে পালাতে পারিস তাহলে যা, পালিয়ে যা যা। কিন্তু এতক্ষণ আমি কিন্তু তোদের বাঁচিয়েছি। কিন্তু একটা কাজ তোদেরকে যে করে দিতে হবে। ওই নারকেল গাছের নিচে আমার দেহটা পোঁতা আছে, ওটা তোদের মুক্ত করে দিতে হবে। আমি সেই কবে থেকে বন্দি হয়ে আছি, সেই কবে থেকে। মধু ভয় পেয়েছিল, কিন্তু বৃদ্ধার শেষের কথাগুলো সে আর শুনতে পারল না। দৌড়ে গিয়ে দরজার কাছে পড়তেই দড়াং করে খুলে গেল দরজা। ঘরের মধ্যে বসে থাকতে থাকতে একটা ব্যাপার নিবারণ কিন্তু বেশ বুঝতে পেরেছিল, এই বাড়িতে অদ্ভুত কিছু একটা আছে। ওই বৃদ্ধা তাদের মারতে চায় বলে তো মনে হলো না। বাকি যে ভয়ঙ্কর প্রেতমূর্তিগুলোকে ওরা দেখতে পেল, তারাও কিন্তু সরাসরি কখনোই তাদের আক্রমণ করেনি। ভয় দেখিয়েছে, কিন্তু মারার চেষ্টা করেনি। যদি মারার চেষ্টা করতো তাহলে ওর মতো সামান্য একজন মানুষ তাদের হাত থেকে এত সহজে বাঁচতে পারত না। এই কথাগুলো ভেবেই নিবারণ মধুকে খুঁজতে খুঁজতে বাকি যে ভয়ঙ্কর প্রেত মূর্তিগুলোকে ওরা দেখতে পেল, তারাও কিন্তু সরাসরি কখনোই তাদের আক্রমণ করেনি। ভয় দেখিয়েছে, কিন্তু মারার চেষ্টা করেনি। যদি মারার চেষ্টা করত তাহলে ওর মতো সামান্য একজন মানুষ তাদের হাত থেকে এত সহজে বাঁচতে পারত না। এই কথাগুলো ভেবেই নিবারণ মধুকে খুঁজতে খুঁজতে দোতলার সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়েছিল, আবার সেই তালাবন্ধ ঘরগুলোর সামনে। কিন্তু শেষের ঘরের তালাটা খোলা, দরজাটা যেন ভেতর থেকে ভেজানো, আর ঘরের ভেতর থেকে কাদের যেন কথা বলার শব্দ আসছে। দরজার কাছে গিয়ে দাঁড়াতেই নিবারণ শুনতে পেল ঘরের ভেতর থেকে কে যেন বলছে, আমার জন্য আমার বউ মরেছে। তুমি 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 মানুষ নও, তুমি তুমি পিশাচিনী। তোমার রূপের মায়ায় আমাকে ভুলিয়ে আমার গোটা পরিবারটাকে ছাড়খাড় করে ফেললে। তুই তোর নিজের অবস্থার জন্য দায়ী। আমার রূপ দেখে পাগল হয়েছিলি তুই, তাই নিজের বউ থাকতেও আবার আমাকেই বিয়ে করে এই বাড়িতে রক্ষিতা বানিয়ে রেখেছিলি। কি ভেবেছিলি? নিবারণ অবাক হয়ে গেল। ঘরের ভেতর কারা কথা বলছে, কাদের গলা শোনা যাচ্ছে? কথাটা ভাবতে ভাবতে সে দরজার উপরে ধাক্কা দিল, সঙ্গে সঙ্গে খুলে গেল দরজাটা। তার হাতে সেই এক চোখা লণ্ঠনটা। ঘরের ভেতর অন্ধকার, ঘরের ভেতর কোথাও কিছু নেই, সব কিছুই ফাঁকা। ঘরের দেওয়ালগুলো কালচে হয়ে আছে, আগুনে পোড়ার চিহ্ন এখনো দেওয়ালে বর্তমান। কেমন একটা যেন পোড়া পোড়া গন্ধে ভরে আছে ঘরের ভেতরটা। নিবারণ ঘরের ভেতরে ঢুকতেই তার মনে হলো কতগুলো ছায়া যেন চারপাশের দেওয়ালের মধ্যে মিলিয়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে এই যেন গুমড়ে গুমড়ে কাদের কান্নার স্বর ভেসে আসতে লাগলো তার কানে। তো তোমরা কারা? এই কি চাও তোমরা? কেন আমাদের এইভাবে ভয় দেখাচ্ছ? তোমরা বলো, সাড়া দাও, সাড়া দাও আমায়। নিবারণের কথাটা শোনার সঙ্গে সঙ্গে ঘরের দরজা জানালা সব বন্ধ হয়ে গেল।
এক এক করে ঘরের ভেতরের সব ছায়ামূর্তিরা এসে যেন জড়ো হচ্ছে। দেখতে পেল নিবারণ, কি বীভৎস তাদের চেহারা, গোটা শরীর আগুনে পুড়ে যেন ঝলসে গিয়েছে। তাদের কারোর মুখ বোঝা যাচ্ছে না, কারণ তাদের হাঁ করা মুখের ভেতর থেকে আগুনে পোড়া কালচে হয়ে যাওয়া জীব বেরিয়ে এসেছে। হঠাৎ করেই তাদের ঠিক সামনে এসে দাঁড়ায় সেই বৃদ্ধা। বৃদ্ধার হাতে আগের মতোই সেই লাঠি আর লণ্ঠনটা। বৃদ্ধা নিবারণের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে থাকে, তারপর বলে, আজ পর্যন্ত যারা এখানে এসেছে তারা সবাই ভয় পেয়ে পালিয়েছে। কেউ আমার কাছে আসেনি, কেউ জানতে চায়নি যে আমি কি চাই। আমি হলুম গিয়ে সেই রত্নবালা, আর আমি তো কেবল মুক্তি চাই, মুক্তি। আমার সাথে যারা এখানে বন্দি আছে তারা সবাই মুক্তি চায়, মুক্তি। কিন্তু আমরা মুক্তি দেব কি করে তোমাদের? আজ থেকে অনেক বছর আগে গোপালপুরে এমন কিছু একটা ব্যাপার ঘটেছিল বলেই শুনেছিলাম আমরা, কিন্তু তাও তো আজ থেকে কম করে 100 বছর আগের কথা। তাহলে এত বছর আগের এই বাড়ি, তোমরা এই সব কিছু এখানে এলে কি করে? এসব কিছু বলার সময় এখন নেই। তোমার সঙ্গে যে এসেছে সে এখনই সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে, তার সামনে আমরা যাব না। সে আমাদেরকে ভয় পাচ্ছে। শোনো, তুমি যখন ঠিক করেছো আমাদেরকে মুক্তি দেবে, তখন তোমার কোনো ক্ষতি আমরা করব না। তবে শোনো, ওই নারকেল গাছটার পিছনে মাটির তলায় আমার দেহ পোঁতা আছে। আমার দেহটা মুক্তি পেলে সবাই মুক্তি পাবে। আমারই তৈরি করা কালো জাদুর বশে ছিল ওরা, তাই আমার মুক্তি না হওয়া পর্যন্ত কেউ মুক্তি পাবে না, কেউ না। নিবারণ কিছুই বুঝতে পারছিল না আসলে ওই বৃদ্ধা কি বলতে চাইছে। ঠিক তখনই সিঁড়ির দিক থেকে কার যেন পায়ের শব্দ শুনতে পেল সে। নিবারণ তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে যেতেই দেখতে পারল মধু এগিয়ে আসছে তার দিকে। মধুকে দেখতে পেয়ে নিবারণ মনে মনে যেন খানিকটা শান্তি পেল। মধু যখন চলে এসেছে আর কোনো চিন্তা নেই, দুজনে মিলে একসঙ্গে ওদের সবাইকে মুক্ত করা যাবে। কথাটা ভেবে নিবারণ বাইরে বেরিয়ে এলো, কিন্তু মধু তখন অন্য কিছু ভাবছিল। নিবারণ বাইরে বেরিয়ে এসে মধুকে কিছু একটা বলতে যাবে, তার আগেই মধুর হাত থেকে বেরিয়ে এলো লম্বা একটা লোহার শিক। নিবারণ কিছু বুঝে ওঠার আগেই সেটা মধু নিবারণের গলার একপাশে ঢুকিয়ে দিল। গলগল করে রক্ত বেরিয়ে আসতে লাগলো নিবারণের গলা থেকে। গলায় শিকটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই মধু হাসতে যাচ্ছিল, কিন্তু এইবার দৃশ্যটা দেখে সে কেমন যেন ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি করে নিবারণের গলা থেকে সেটা টেনে বার করতেই গল করে রক্ত বেরিয়ে এসে ছড়িয়ে পড়ল চারপাশে। মধু চিৎকার করে বলল, সর্বনাশ, সর্বনাশ, এ কি করলাম আমি? এতবার করে তোর মতন রূপ নিয়ে কারা যেন আমার কাছে এসেছিল, তাই আমি ভেবেছি সত্যিকারের নিবারণ নোস তুই। নিবারণ, এই নিবারণ, আমার কথা শোন। নিবারণ ততক্ষণে মাটির উপরে লুটিয়ে পড়েছে। সে বুঝতে পারল মধু ভয় পেয়ে তাকে অন্য কিছু ভেবেই এই কাজটা করেছে। তার মুখে ম্লান হাসি ফুটে উঠল, মুখের এক পাশ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। নিবারণ বলল, আমি বুঝতে পারছি মধু, তুই ভয় পেয়ে এমন কাজ করছিস। তুই চিন্তা করিস না, আমার কিছু হবে না। মধু কাঁদো কাঁদো গলায় নিবারণের দিকে তাকিয়ে আছে।
এমন সময় দেখতে পেল দরজার কাছে সেই বৃদ্ধা এসে দাঁড়িয়েছে। রাগে ভয়ে আতঙ্কে যেন মধুর মাথার ভেতরটা কেমন হয়ে গেল। সেই লোহার শিকটা তুলে নিয়ে এসে ছুটে গেল সেই বৃদ্ধাকে লক্ষ্য করে, বৃদ্ধার কপাল লক্ষ্য করে লোহার শিকটা গেঁথে দিল। বৃদ্ধার কপাল থেকে গড়িয়ে নামতে লাগলো লাল রক্ত। কিন্তু আশ্চর্য, তার মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। সে আবার বলল, তোমাদের বারে বারে বলেছিলাম ঘর থেকে বাইরে বেরিও না। আমার কথাটা যদি শুনতে, তাহলে এইরকম কিচ্ছু হতো না। বৃদ্ধার কথায় চারপাশটা অন্ধকার হয়ে আসতে লাগলো, যেন কালো কালো কতকগুলো ছায়া একটু একটু করে ছড়িয়ে পড়তে লাগলো ওদের চারপাশে। নিবারণের শরীরটা ধীরে ধীরে একদম নিশ্চল হয়ে আসতে লাগলো। মধু গভীর কান্নায় যখন ভেঙে পড়ল, ততক্ষণে দূর আকাশে যেন রাত জাগা পাখিরা ডাকতে শুরু করেছে। আকাশের পূর্ব কোণে লালচে আভা দেখা গেল। একটু পরেই ক্লান্ত অবসন্ন অবস্থায় সেইখানেই মেঝের ওপর ঘুমিয়ে পড়ল মধু। যখন জ্ঞান ফিরল, তখন কিন্তু চারপাশের অবস্থা দেখে মধু আর নিবারণ দুজনেই অবাক হয়ে গেল। এখনও তারা পড়ে আছে সেই ভাঙা বাড়িটায়। ঝোপ জঙ্গলের ভিতর থাকা বাড়িটা আগের রাতের মতো নয়। এখানে ওখানে ভেঙে পড়েছে, জানলা দরজাগুলো ভেঙে একাকার। ধরফর করে মাটি থেকে উঠে বসতে বসতে মধু বলল, কাল রাতে কি হয়েছিল বলতো? ব্যাপারটা কি? এই গাছতলায় আমরা সাইকেল রেখেছিলাম, আর এই গাছতলাতেই আমরা পড়ে আছি। তোর গলাটা দেখি। নিবারণের গলার কাছটা দেখল মধু। তার গলায় কোনো আঘাতের চিহ্ন নেই, এমনকি মধুর কপালে যেমন একটা ফাটার দাগ ছিল সেটাও নেই। যা হয়েছে ভালো হয়েছে, তাড়াতাড়ি চল এখান থেকে। এইখানে আর থেকে কোনো লাভ নেই। না, আমি সব বুঝতে পেরেছি এবার। রত্নবালা অনেক কিছু জানতো, কোনোভাবে সেই আমাদের জীবন ফিরিয়ে দিয়েছে। তাই তাকে এমনভাবে অবহেলা করাটা ঠিক হবে না। সে আমাদের কাছে মুক্তি চেয়েছিল মধু, তাকে মুক্তি দেওয়াটা আমাদের কর্তব্য। কাল রাতে রত্নাবালার বলার শেষের কথাগুলো মধুর নিজেরও মনে পড়ে গেল। নিবারণের কাছেও সে মুক্তি চেয়েছিল, তার কাছেও তো মুক্তি চেয়েছিল। তাহলে কি মুক্তির জন্যই কাল রাতে এত কিছু হয়েছে? আর তাদের এত বড় সর্বনাশ হওয়ার পরেও তারা সুস্থ শরীরে বেঁচে ফিরবে? সাইকেল দুটো নিয়ে তারা যখন সেখান থেকে নারকেল গাছটার কাছাকাছি এলো, তখন নারকেল গাছের পাশে একটা জায়গায় কেমন যেন ঢিপি মতো হয়ে আছে। সেখানে ঘাস জন্মায়নি, বাকি সব জায়গায় ঘাস জন্মেছে। একটা শক্ত লাঠি মতো জোগাড় করে সেই লাঠি দিয়ে মাটিটা খুঁড়তে লাগলো ওরা। সাইকেলের কাছে একটা লোহার শাবল মতো রাখা ছিল। মধু সেটা দিয়ে মাটি খুঁড়ল তাড়াতাড়ি। খুঁড়তে খুঁড়তে অনেকটা পরে তলা থেকে বেরিয়ে এলো একটা নরকঙ্কাল। তার শরীরের কোনো অংশই আর আস্ত নেই, কিন্তু এইটাই যে সেই রত্নাবালার নরকঙ্কাল সেটা বোঝা গেল তার হাতের জন্য। আরে বৃদ্ধার হাতে সেই সোনার চুড়ির গাছাগুলো, আমি সব সময় দেখেছি ওগুলো এখনো আস্ত রয়েছে। একটু রং নষ্ট হয়ে গেছে ঠিকই, কিন্তু এইটাই তাহলে রত্নবালা। কিন্তু রত্নবালার সঙ্গে ওটা কি? কথাটা বলার সঙ্গে সঙ্গে নিবারণ নিচের দিকে তাকাতেই যেটা দেখতে পেল, তাতে আতঙ্কে তার বুকের ভেতরে রক্ত যেন হিম হয়ে গেল। কাল রাতের সেই একচোখা লণ্ঠনটা নিয়েই তো সে ঘুরছিল। রত্নাবালার মৃতদেহের সঙ্গেও মাটির তলায় রয়েছে একটা একচোখা লণ্ঠনের কঙ্কাল। একটা লণ্ঠন যেন সম্পূর্ণ সাদা কঙ্কালের হাড় দিয়ে তৈরি হয়েছে, আর সেই লণ্ঠনের ভেতরে ঠিক মাঝামাঝি জায়গায় একটা হলদে রঙের কি যেন পোলতেটায় লেগে রয়েছে। অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে এরপর মধু আর নিবারণ দুজনে দুজনের দিকে তাকিয়ে দেখতে লাগলো। তাহলে গোটা রাত ধরে
যে একচোখা লণ্ঠনটা নিয়ে ওরা ঘুরে বেড়াচ্ছিল সেটা আসলে কি? আর দেরি করলো না ওরা। জঙ্গলের ভেতরের দিকে একটা জায়গায় অতি কষ্টে কাঠকুটো জ্বালিয়ে কঙ্কালটাকে পুড়িয়ে দিল এবং তার সঙ্গে ফেলে দিল সেই একচোখা লণ্ঠনটাকেও। দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো সব কিছু। একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল চারপাশে। নিবারণ বলল, তার মানে ওই লণ্ঠনটাও সাধারণ কিছু ছিল না, তাই ওই লণ্ঠনটার আলোটা অমন লাগছিল। মধু, আমার কাল রাতে কত বড় বিপদ থেকে বেঁচে এসেছি জানিস? তুই সেটা বুঝতে পারছিস? বুঝতে পারছি, কেন জানি না মনে হচ্ছে ওই লণ্ঠনটাই কিন্তু আমাদের সব বিপদ থেকে বাঁচিয়েছে। যতবার ওই লণ্ঠনটা আমাদের কাছে ছিল ততবার কিন্তু আমাদের কোনো বিপদ হয়নি। মধু আর নিবারণ হাঁ করে রইল। আসলে কি হয়েছে সেটা ওরা কোনোভাবেই বুঝতে পারছিল না। গোপালপুরের জঙ্গলের কাছে থাকা এই জমিদার বাড়ির ব্যাপারটা ওরা আর কাউকে বলবে না বলেই স্থির করল। এ কিছুদিন পরে খেয়াল বসেই ওরা দুজনে কথাটা বলেছিল তাদেরই গ্রামের এক বৃদ্ধ লোককে। সব শুনে সেই বৃদ্ধ লোকটি বলল, কি বলছিস কি তোরা? গোপালপুরের ওই জমিদারের খাসমহল? সে তো অনেক আগেই ভেঙে গেছে রে। তাও ওই আজ থেকে 50 বছর আগে তো হবেই। যে ঘটনার কথা তোরা বললি তা তো আজ থেকে 100-150 বছর আগের কথা। বললেই হলো, আমরা নিজেরা সেখানে গোটা রাত ছিলাম আর আমরা সেই বাড়ি দেখেছি। আর তাছাড়া আরেকটু হলে মধু রত্নবালা সেই কঙ্কালের মুক্তির কথাটা বলেই ফেলত, কিন্তু নিবারণের ইশারায় তার বলল না। বৃদ্ধ কিন্তু বিশ্বাস করতে চাইল না। ওই মেয়েটির নাম ছিল রত্নাবালা। যেমন ছিল তার রূপ, তেমনই সে কালা জাদু জানত। গোটা গ্রামকে সে আচ্ছন্ন করে রেখেছিল তার জাদু দিয়ে। কিন্তু সব কিছুরই তো একটা শেষ আছে। জমিদারের স্ত্রীর মৃত্যুর পর এক তান্ত্রিক এসে পৌঁছয় সেখানে। সেই তান্ত্রিকের ছিল অনেক ক্ষমতা। তার কাছে ছিল একটা অদ্ভুত এক চোখা লণ্ঠন। সেই লণ্ঠনের মধ্যে সব সময় আলো জ্বলত, কিন্তু সেটা কিসের আলো সে কথা কেউ জানতো না। একটা হলদে আলো। অনেকে মনে করত ওটা জীবন্ত। ওই তান্ত্রিকের জন্যই গ্রামের লোকেরা ওই রত্নাবালাকে ধরতে পেরেছিল। তান্ত্রিকই তাকে মারতে বারণ করেছিল, বলেছিল মাটির তলায় পুঁতে রাখতে। সঠিক সময়ে তার মৃত্যু ঘটবে। এরপরে এই জমিদার, আশেপাশের গ্রামের লোকেরা, এমনকি তান্ত্রিক স্বয়ং এই এলাকা ছেড়ে দেয়। বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়েছিল অনেক দিন পর্যন্ত। এক সময় বাড়িতে বাজ পড়ে বাড়িটা ভেঙে পড়ে। দেওয়ালগুলো কালো হয়ে গেছিল। তারপরে তো 50 বছর আগে ওই বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে একেবারে। ওরা আর কিছু শোনার জন্য তৈরি ছিল না। ওরা দুজন সেদিনের মতো সেখান থেকে বেরিয়ে পড়ল। ওরা প্রায় 3 দিন পরে দুজনে সাইকেল নিয়ে গোপালপুরের ঠিক সেই জায়গার পথের কাছে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। যেখানে সে বাড়িটা থাকার কথা সেখানে বড় বড় ঘাস জন্মেছে। মাসখানেক কেন, বিগত 10 বছরেও ওইখানে কিছু ছিল বলে মনে হলো না। তবে সেই নারকেল গাছটা সেখানেই ছিল, আর সেই নারকেল গাছের পাশে কয়েক মাস আগে যে একটা গর্ত খোঁড়া হয়েছিল সেটাও বোঝা যায়। সেখানে মাটি নরম ছিল। এই বৃষ্টির রাতে গোপালপুরের সেই ভাঙা বাড়িতে আসলে যে কি হয়েছিল সেই কথা নিবারণ কিংবা মধু কেউ কখনো বুঝতে পারেনি। শুধু বুঝতে পেরেছিল যা হয়েছিল ভালোর জন্যই হয়েছিল। বাড়িটার ফাঁকা জায়গাটার দিকে তাকিয়ে নিবারণ হতভম্বের মতো বলেছিল, রাতের বেলা তাহলে যে আমাদের দেখা দিয়েছিল সে কে?
রত্নবালা নাকি রত্নবালার বেশে আসা অন্য কেউ? আর বারবার আমাদের রূপ বদল করে যে আমাদের ভয় দেখাচ্ছিল, সেই বা কে? কিছুই তো বুঝতে পারছি না। মধু উত্তর করতে পারল না। শুধু সেই ভাঙা বাড়িটা যেখানে ছিল সেদিক থেকে ঠান্ডা একটা বাতাস এসে ওদের ধাক্কা দিয়ে গেল সেই রাতের মতো।